স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পর্যাপ্ত মজুদ থাকার পরও মোকাম থেকে খুচরা বাজার সবখানেই বেড়েছে সব ধরনের চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে চালের দাম বেড়েছে কেজিতে 7 টাকা পর্যন্ত। এর জন্য একে অপরের উপর দায় চাপাচ্ছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। এ অবস্থায় তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। থামছে তো নাই, বরং বাড়ছেই মব করে হেনস্থার ঘটনা। উচ্চ পর্যায় থেকে নিচু যে কোনো এর শিকার হচ্ছেন যে কেউ। গতকাল সাবেক সিইসি নুরুল হুদার ক্ষেত্রে তা ঘটেছে। একে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুই উপদেষ্টা। আর দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির নেতারা। এবং হোস্টেল মেরামত এবং বিকল্প আবাসনের ব্যাপারে কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হয়নি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সে কারণে ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল রয়েছে তারা। এদিকে শুধু মেডিকেল কলেজই নয়, হোস্টেলের জীর্ণদশা আছে ঢাকার আরও শিক্ষা প্রতিষ্ঠানে। 70 বছরের পুরনো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে মৃত্যু ঝুঁকি নিয়ে বাস করছে শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বাজারে হঠাৎই বেড়েছে চালের দর। 2 সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 7 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছে ধান মজুত করে দর বাড়িয়েছে মধ্যস্বত্বভোগীরা, যার প্রভাব পড়েছে বাজারে। এমন পরিস্থিতিতে তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। পায়জামার গুটি স্বর্ণা, এই দুই জাতের চালের ক্রেতাই মূলত নিম্ন আর মধ্য আয়ের মানুষ। সপ্তাহ 2 ব্যবধানে এই চালে 2 থেকে 3 টাকা বেড়ে কেজি উঠেছে 52 থেকে 55 টাকায়। আর মাঝারি মানের বিয়ার 28-এ 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 62-তে। সরু চালে দর বেড়েছে সবচেয়ে বেশি, কেজিতে অন্তত 60 টাকা, বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। সপ্তাহ 2 আগেও যা 72 থেকে 78 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। পরে সমস্ত মার্কেট যায় দেখি, মানে সমস্ত চাইলে 5 থেকে 6 টাকা প্রত্যেক কেজিতে সবচেয়ে বেশি। আমরা আউটদারে দোষ দিতেছি, আউটদারে বলতেছে যে মেলে বাড়তেছে। এখন বিষয়টা হলো তারা দুজনে ভালো জানে। রাজধানীর খুচরা বাজারে বিক্রি হয় এই চাল আসে সবচেয়ে বড় পাইকারি বাজার কৃষি মার্কেট থেকে। এখানকার ব্যবসায়ীরা বলছেন মিলগেটে কেজি প্রতি দর বেড়েছে 4 থেকে 5 টাকার মতো। এর সাথে পরিবহন খরচ, শ্রমিকের মজুরি যোগ করলে ঢাকার পাইকারি বাজারে চাল আসতে 50 কেজির বস্তায় দর বেড়ে দাঁড়ায় অন্তত 300 টাকা। যার প্রভাবে পাইকারি বাজারে সরু আর মোটা চালে কেজিতে দর বেড়েছে 2 থেকে 60 টাকার মতো। ধানের দাম কেন বাড়তে হবে? এখন তো আপনার সিজনে যদি আমরা এইভাবে ধানের দাম বাড়তি বলে আমাদের এইভাবেই করতে হয়, তা আমরা কীভাবে করবো? নিলে না নিলে না, আমার পর তো আমরা দিতে পারতেছি না। সিন্ডিকেট এবং মিল মালিক এরা মিলেই সব এই কাজগুলো করতেছে। আপনি মূল মিলের থেকে যদি সব কিছু মেনটেন করা যায় তাহলে সব জায়গায় ঠিক হয়ে যাবে। আড়তদারদের সব অভিযোগ যেন চাল কলের বিরুদ্ধে। তাদের সংখ্যা এখন প্রায় 18,000। তবে চালের বাজারের বড় অংশরই যোগান দেয় নওগাঁ, কুষ্টিয়া, যশোর আর উত্তরের শতাধিক মিল মালিক। গেল বড় মৌসুমে 50,46,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ধান পাওয়া গেছে 2,25,31,000 টন। সেই ধান মজুদ আছে কৃষকের ঘর, আড়তদার আর সরকারের খাদ্য গুদামে। পর্যাপ্ত মজুদ থাকার পরেও হঠাৎ দাম বাড়ল কেন? এই বাজারটা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে এবং তারাই তাদের সুবিধা মতো ধান চালের দামটা বাড়াচ্ছে। তো এমন পরিস্থিতিতে সরকারের উচিত হবে বাজারে হস্তক্ষেপ করা। খাদ্য অধিদপ্তর হিসেবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে 16,71,000 টন খাদ্যশস্য মজুদ আছে, যার মধ্যে চালিয়ে আছে 13.5 টনের মতো। কৃষকদের খাতে এখন উদ্বৃত্ত ধান চাল আর নাই। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গঠনে ইতিহাস সৃষ্টি করেছে স্কাউটরা, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাউটদের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভাল ও শাপলা কাব পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আগস্টে যেভাবে স্কাউট সদস্যরা এগিয়ে এসেছে এবং প্রাণ দিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। স্কাউটরা তাদের কার্যকলাপ ও অভিজ্ঞতা দিয়ে দেশের জন্য কাজ করবে। সম্ভাবনার নতুন দরজা খোলার যে সুযোগ তাদের সামনে আছে তা কাজে লাগাবে। এতে বিশ্ব উপকৃত হবে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 8 স্কাউট সদস্য পরিবারের হাতে বিশেষ সম্মাননা পদক তুলে দেন তিনি। পাশাপাশি স্কাউটিংয়ে ভালো করা সদস্যদের দেয়া হয় পদক। এটা মস্ত বড় সুযোগ।
এই বয়সে এরকম সুযোগ পাওয়ার। দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে, তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো, সেই কথাটা মনে রাখতে পারো। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থা করার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। গতরাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে। গ্রেফতারের সময় একটি ফুটেজে দেখা যায় পুলিশের সামনেই তাকে হেনস্থা করে এক ব্যক্তি। ঘটনাটি রাতে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ব্যক্তি তাকে হেনস্থা করেন তিনি বিএনপির সহযোগী সংগঠনের। সকালে গাজীপুরের কালিয়াকৈরে হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেভাবে মব সন্ত্রাস করা হচ্ছে তা কাম্য নয়। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। সাবেক সিইসি নুরুল হুদার সাথে ঘটা মবের নিন্দা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। এদিকে মব করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতরাতে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে লাঞ্ছিত করা বেআইনি ও অপরাধ। যারা মব করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধও জানানো হয়েছে ওই বিবৃতিতে। নয়াপল্টন কার্যালয়ে বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা বিচারের নামে মব ভায়োলেন্স করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা অপরাধীদের আইনের আওতায় আইনানুগভাবে তাদের বিচার হোক। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দলীয় কেউ এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার আদালতে হাজির করে নুরুল হুদার 10 দিনের রিমান্ড চাইলে আদালত 4 দিন মঞ্জুর করে। তার নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনের অধীনে 2018 সালের একাদশ সংসদ নির্বাচন সহ স্থানীয় পর্যায়ে সব ভোট হয়। জনগণের ভোট ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় বিএনপির পক্ষ থেকে তিনি সহ গত 3 নির্বাচনে সিইসি ও কমিশনারদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। হোস্টেল মেরামত এবং বিকল্প আবাসন সমস্যা সমাধানে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে আলোচনা হলেও তাতে সন্তুষ্ট না হওয়ায় ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকের পর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান জানান, তাদের সমস্যায় একমত হলেও বাজেট ও বিকল্প আবাসনের বিষয়ে পরিষ্কার নির্দেশনা পাননি তারা। তবে হল ছাড়ার নোটিশকে প্রত্যাখ্যান করে ও একাডেমিক ক্ষতির কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশাবাদ জানান তিনি। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সমস্যার সমাধান সহ 5 দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সে সময় শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট জানান, আবাসন সমস্যা সমাধানে নতুন বাসা ভাড়া বা সরকারি কোনো ভবনে ব্যবস্থা করার কথা জানিয়েছেন তারা।
এদিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ৭০ বছরের পুরনো লতিফ ছাত্রাবাসেও মৃত্যু ঝুঁকি নিয়ে বাস করছে শিক্ষার্থীরা। মাঝে মাঝে খসে পড়ে ছাত্রদের প্লাস্টার, বৃষ্টি হলে চুইয়ে পড়ে পানি, নিত্য ব্যবহারেও পানীয় ময়লা ও দুর্গন্ধযুক্ত। হাবিবুর রহমানের ক্যামেরায় মহসিন আশরাফের রিপোর্ট। লতিফ ছাত্রাবাস, মূল ফটকের উপর এমন ফুলের বাহার দেখে ভাবতে পারেন হোস্টেলটি কতই না সুন্দর। কিন্তু এক্ষেত্রে একটি প্রবাদ যথার্থ, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মূল ফটক পেরিয়ে 10 গজ এগুলে চোখে পড়ে ভবনটির ভগ্নদশা। বাইরে থেকে তাকালে দেখা যায় একটি রুমেরও জানালায় কাঁচ নেই। পলিথিন বা অন্য কোনো কিছু দিয়ে রক্ষা করা হচ্ছে রুমের ইজ্জত। গেট পেরিয়ে হলে প্রবেশ করলে চোখে পড়তে থাকে ভবনটির জীর্ণদশা। জায়গায় জায়গায় খসে পড়েছে ছাদের পলেস্তেরা। করিডোরের অবস্থা আরও ভয়াবহ। তবে শিক্ষার্থীদের রুমে ঢুকলে বের হয়ে আসে হোস্টেলটির আসল রূপ। কোনো রুমের ছাদই অক্ষত নেই। মাঝে মাঝে ছাদের পলেস্তেরা খসে পড়ে দুর্ঘটনাও ঘটছে। গত 15 তারিখেও বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান এক শিক্ষার্থী। শুয়ে রয়েছে এদিক মাথা দিয়ে, এই দিক তেমনই নাই। এই দিক দেখেন, এই দিক দিয়ে যে একটা বড় চাপ, এই চাপটা সরাসরি এখানে পড়ছে, ডিরেক্ট একদম ভেঙে পড়ছে। ওই চাপটা যদি আমার মাথায় পড়তো তাহলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনা হতো। সামান্য বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে, তা ঠেকাতে নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়েছে শিক্ষার্থীরা। দেয়ালে সেটে দিয়েছে পলিথিন। তবে কোনো জানালারই কাঁচ না থাকায় সে বুদ্ধিও খুব একটা কাজে আসে না। এ তো গেল রুমের অবস্থা। নিত্য ব্যবহারের যে পানি, তাও ব্যবহারের অনুপযোগী, এমন অভিযোগও তাদের। পানিতে গন্ধ আছে, আর যে ব্লিচিং এর গন্ধ আরো গন্ধ আছে, যেটা হচ্ছে কি খাওয়া যায় না। আমরা বাইরে থেকে পানি অনেক ক্ষেত্রে কিনে এনে খাই। গোসলের জন্য ঝামেলা হচ্ছে, ব্যবহার করলে হচ্ছে চর্মরোগ বা বিভিন্ন ধরনের শুরু হয়ে যায়। হোস্টেলটির এমন দশায় অসহায় আবাসিক শিক্ষকরাও। নিজস্ব অর্থায়নে ছোটখাটো সংস্কার করা হয়, কিন্তু তা যেন সমুদ্রে এক ফোঁটা পানি ফেলার মতো। শিক্ষা পরিষদ অধিদপ্তরকে বলা হচ্ছে, তারা বলতেছে যে এট এ টাইম এত বাজেট তো আমাদেরকে দেয় না, আমরা প্রতি বছরে আমরা কিছু কিছু করে কাজ আমরা করে দেবো। এই ম্যাসিভ চেঞ্জটা আনতে হলে আমাদের যে পরিমাণ বাজেট প্রয়োজন, সেই পরিমাণ বাজেট আমরা ছাত্রদের থেকে সংগ্রহ করি না। তো এই সংস্কারটা আসতে হবে আসলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জানান, হোস্টেলটি সংস্কারের জন্য বড় অঙ্কের বাজেট প্রয়োজন। সংস্কারের জন্য কি কি লাগবে তা নিরূপণে কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। 2টা শাখায় চারজন করে 8 জনের একটা টিম গঠন করেছি, যে ওরা হয়তো 3 কার্য দিবসের মধ্যে আমাকে একটা রিপোর্ট দিলে আমি সেটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার চাহিদাটা পাঠাবো। আমি ডিজি মহোদয়ের সাথে দেখা করি, আমি বলেছি যে স্যার আমার হোস্টেল অনেক রিনোভেশন করতে হবে। স্যারও এগ্রি করেছেন যে আপনি চাহিদা পাঠান। প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে লতিফ ছাত্রাবাসে বসবাস করছেন প্রায় 1500 শিক্ষার্থী। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তাদের। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবি বাস্তবায়নে আগামীকাল সকাল 10টার মধ্যে কোনো আশ্বাস না পেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছেন চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। কিছুক্ষণ অবরোধ করেন সড়ক, পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা অবস্থান নেন জাদুঘরের সামনে। দাবি জানান চাকরিতে পুনর্বহাল, নিরপরাধ বিডিআরের সদস্যদের মুক্তি ও স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ বিষয়ে আন্দোলন করলেও এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। এবার ইসরায়েল ইরান প্রসঙ্গ। সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। কাতারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এছাড়াও ইসরায়েল ইরান 2 দেশই হামলা জোরদার করেছে। ডেস্ক রিপোর্ট। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন যেতে না যেতেই সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল। আর এই ঘটনা জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের। হামলার ধরন বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ ছুটে যান মস্কোতে। বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।
ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন বলেন পুতিন। তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আজ আবারও হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ওই স্থাপনায় যাওয়ার সড়কগুলো অকার্যকর করতে এই হামলা চালিয়েছে বলে বিবৃতি দেয়া হয়। অন্যদিকে সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। পাশাপাশি কানাডার টরন্টোতেও বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সেন্ট মার্টিন এলাকায় নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, ওই এলাকায় কোস্টগার্ড সহ সব বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড কাজ করছে বলেও জানান তিনি। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন কোস্টগার্ড মহাপরিচালক। তিনি বলেন, সমুদ্র সীমানাবর্তী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 24 ঘন্টা সতর্ক অবস্থানে আছে বাহিনীটি। এ সময় সামুদ্রিক অভিযানের জন্য অস্ট্রেলিয়ার কোস্টগার্ড বাংলাদেশকে বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম উপহার দেন বলে জানান কোস্টগার্ড মহাপরিচালক। ভবিষ্যতে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তির আরও সরঞ্জাম সহায়তা পাওয়ার কথা জানান তিনি। বৈঠক শেষে নানা বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন লিটন দাস, নাইম শেখ ও শামীম পাটোয়ারি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার পারভেজ ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আগামী 2রা জুলাই কলম্বোতে হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ স্কোয়াডের সদস্যরা হলেন মেহেদী মিরাজ, লিটন দাস, নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাজমুল শান্ত, তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পর্যাপ্ত মজুদ থাকার পরও বেড়েছে সব ধরনের চালের দাম। একে অপরের উপর দায় চাপাচ্ছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা, তদারকি বাড়ানোর তাগিদ। বাড়ছেই মপ করে হেনস্থার ঘটনা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস 2 উপদেষ্টার। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি। এবং হোস্টেল মেরামত ও বিকল্প আবাসনের আশ্বাসে সন্তুষ্ট নয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।